যে আলোচনাগুলো করেছিলাম সেগুলোর মধ্যে ছিল স্থলবায়ু ও সমুদ্রবায়ু সম্পর্কে। এই স্থলবায়ু বা সমুদ্রবায়ু এটা হচ্ছে সাময়িক বায়ুর অন্তর্গত। ঠিক একইভাবে এই সাময়িক বায়ু প্রবাহের মধ্যে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে মৌসুমি বায়ু। তোমরা সকলেই জানো যে ভারত হচ্ছে মৌসুমি বায়ুর দেশ। মৌসুমি বায়ু শুধু যে ভারতে প্রবাহিত হয় বা ভারতে প্রভাব বিস্তার করে তা নয়, ভারত ছাড়াও ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ভারতের আশেপাশের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করে। ভারতের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে মৌসুমি বায়ু একটা সাময়িক বায়ুরূপে প্রবাহিত হয়। সাময়িক বায়ু কাকে বলে সেটা আগের আলোচনা হয়েছে, তবু একবার তোমাদের মনে করানোর জন্য বলে দিই যে সাময়িক বায়ু মানে হচ্ছে বছরের নির্দিষ্ট সময় ব্যবধানে বা সারা বছর প্রবাহিত হয় না, বছরের কোনো সময় যখন প্রবাহিত হয় তখন তাকে বলে সাময়িক বায়ু। তাহলে মৌসুমি বায়ু তো সারা বছরই প্রবাহিত হয়, তাহলে মৌসুমি বায়ুকে সাময়িক বায়ু বলা হচ্ছে কেন? তার কারণ মৌসুমি বায়ু সারা বছর প্রবাহিত হলেও সারা বছর কিন্তু একই দিক থেকে প্রবাহিত হয় না। মৌসুমি বায়ু বিভিন্ন ঋতুতে, অর্থাৎ প্রধান যদি দুটো ঋতুর কথা ধরা হয় গ্রীষ্ম এবং শীত, তাহলে গ্রীষ্ম ঋতুতে যে দিক থেকে প্রবাহিত হয় শীত ঋতুতে তার বিপরীত দিক থেকে প্রবাহ লক্ষ্য করা যায়, অর্থাৎ 180 ডিগ্রি বিপরীতে প্রবাহ লক্ষ্য করা যায় মৌসুমি বায়ু। সেই কারণে একই দিক থেকে প্রবাহিত হচ্ছে না বলে প্রবাহ পথটা চেঞ্জ করছে, যে কারণে মৌসুমি বায়ুকে বলা হচ্ছে সাময়িক বায়ু। এই মৌসুমি বায়ু কিভাবে উৎপত্তি হচ্ছে সেই সংক্রান্ত আমরা ছোট্ট একটু আলোচনা জেনে নিই। যে মৌসুমি বায়ু কিভাবে উৎপত্তি ঘটে না, যখন আমাদের এখানে গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায়। কেন গ্রীষ্মকাল হচ্ছে? কারণ ভারত হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত, আর তোমরা জানো যে উত্তরায়ণ হচ্ছে কোন সময় থেকে না 21শে মার্চ হচ্ছে, তারপর থেকে 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি। তাহলে 21শে মার্চের পর যখন মহাবিষুব হচ্ছে, 21শে মার্চের পর থেকে আস্তে আস্তে সূর্য কিন্তু উত্তর দিকে কর্কটক্রান্তি রেখার দিকে এগোতে থাকে এবং 21শে জুন তারিখে গিয়ে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। আর আমরা জানি যে ভারতের মাঝ বরাবর প্রায় কি রেখা গেছে না কর্কটক্রান্তি রেখা, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা প্রবাহিত হয়েছে। তো এখানে যদি সূর্য লম্বভাবে কিরণ দেয় বা সূর্যের যখন উত্তরায়ণ হচ্ছে, তখন ভারতের মাঝ বরাবর কি দেখতে পাওয়া যায় না ভারতের মাঝ বরাবর নিম্নচাপ লক্ষ্য করা যায়, যেটাকে বলছি লো প্রেসার। নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে ভারতের মাঝ বরাবর। আর যখনই নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে তার মানে কি এখানকার বায়ু গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। আর এখানে রয়েছে ভারত মহাসাগর। সেই ভারত মহাসাগরে তখন কি বিরাজ করছে? ভারত মহাসাগরে বিরাজ করছে কি না উচ্চচাপ, অর্থাৎ হাই প্রেসার। উচ্চচাপ বিরাজ করছে ভারত মহাসাগরে। তার কারণ সূর্য তো দক্ষিণ দিকে নেই, উত্তর দিকে রয়েছে, সেই জন্য এই অংশে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ছে, যে কারণে এই অংশে শীতকাল। আর শীতল বায়ু ভারী হয়, ভারী বায়ু কি হয় না ভারী বায়ুর প্রভাবে উচ্চচাপ বিরাজ করে। এই অংশে যখন দেখা যাচ্ছে যে নিম্নচাপ, অর্থাৎ এই অংশে বায়ু শূন্য, তখন কি হচ্ছে না এই উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসছে। কোন দিক থেকে ছুটে আসছে? এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে দক্ষিণ পশ্চিম দিক থেকে ছুটে আসছে। কোথা থেকে? সমুদ্র থেকে, ভারত মহাসাগর থেকে ছুটে এসে কোথায় যাচ্ছে? ভারতে প্রবেশ করছে যে বায়ুটা, তাকেই বলছে মৌসুমি বায়ু। এটা গ্রীষ্মকালে হচ্ছে, সেই জন্য বলছে কি গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু। যেহেতু দক্ষিণ পশ্চিম দিক থেকে হচ্ছে, সেই জন্য এই বায়ুটার নাম দিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এর নাম দিয়েছে। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আমরা দেখলাম গ্রীষ্মকালে ভারত মহাসাগর থেকে ভারতীয় উপমহাদেশে বা ভারতে প্রবেশ করছে। যখন প্রবেশ করছে এই মৌসুমি বায়ু দুটো শাখায় ভাগ হয়ে যাচ্ছে। একটা শাখা আরব সাগরের মধ্যে দিয়ে গিয়ে ভারতে প্রবেশ করছে, আর একটা শাখা
বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে গিয়ে ভারতে প্রবেশ করছে। সেই জন্যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আমরা দুটো শাখা লক্ষ্য করি গ্রীষ্মকালে। একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা, যেটা ভারতে পশ্চিম দিক দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করে, এবং আরেকটা শাখা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা, যেটা ভারতে পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয়ে ভারতের মধ্যে প্রবেশ করে। এবং এদিকে রয়েছে কি হিমালয় পর্বতমালা, সেই হিমালয় পর্বতমালায় ধাক্কা লেগে বৃষ্টিপাত ঘটায়, শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। তো এইভাবে আমরা দেখলাম যে গ্রীষ্মকালে এই যে মৌসুমী বায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এর আচরণটা কিরকম না, এর আচরণ এই বায়ুটা আসছে জলভাগ থেকে স্থলভাগের দিকে অর্থাৎ সমুদ্র থেকে স্থলভাগের দিকে। তাহলে এটা হচ্ছে স্থলবায়ু, এটা হচ্ছে সমুদ্র থেকে যেহেতু আসছে, তাহলে সমুদ্র বায়ু মতো তার ভূমিকা গ্রহণ করছে। অর্থাৎ সমুদ্র বায়ু যেমন সমুদ্র থেকে স্থলভাগের দিকে যাচ্ছিল, এখানে ওই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আচরণটা ঠিক সমুদ্র বায়ুর মতো লক্ষ্য করা যাচ্ছে। এটা গেল গ্রীষ্মকালে। যখন 21শে জুনের পর আস্তে আস্তে সূর্য কি করে দক্ষিণ দিকে আসতে থাকে, অর্থাৎ আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, দক্ষিণ দিকে আসছে। 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। তারপরে 22শে ডিসেম্বরে দেখা যাচ্ছে যে মকরক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। মকরক্রান্তি রেখার উপর 22শে ডিসেম্বর, যেটাকে বলছে মকর সংক্রান্তি। তখন তাহলে যেহেতু এখানে সূর্য নেই, তখন ভারতে মাঝ বরাবর আর লো প্রেসার মানে নিম্নচাপ বিরাজ করবে। তার কারণ ভারতে তখন ঠান্ডা পড়ে গেছে, শীতকাল এসে গেছে, সেই জন্য এই অংশের বায়ু ভারী হয়ে গেছে। ভারী হয়ে যাওয়ার ফলে এই অংশে বায়ুর চাপ বেশি হয়ে গেছে, তার ফলে এই অংশে দেখা যায় উচ্চচাপ। আর ভারত মহাসাগরে এই অংশে তো সূর্য দক্ষিণ গোলার্ধে, তার ফলে দেখতে পাওয়া যাচ্ছে কি না, এই ভারত মহাসাগরীয় অঞ্চলে বা দক্ষিণ দিকে তখন বায়ু অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, তার ফলে বায়ু হালকা হয়ে যাচ্ছে এবং উপরের দিকে উঠে যাচ্ছে, যে কারণে এখানে তখন দেখতে পাওয়া যাচ্ছে নিম্নচাপ বা লো প্রেসার। সে কারণে এইরূপ অবস্থাতে আমরা দেখি যে দক্ষিণ দিকে ভারত মহাসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, আর ভারতে বা ভারতীয় উপমহাদেশীয় অঞ্চলে শীতকাল পড়ে যাওয়ার ফলে উচ্চচাপের সৃষ্টি হয়েছে। এইরকম অবস্থায় এই অংশের বায়ু গরম হয়ে গিয়ে উপরের দিকে উঠে গেছে, তাহলে ভারত মহাসাগরীয় অঞ্চলে বায়ু শূন্য, আর এই বায়ু শূন্য অবস্থায় থাকতে পারে না। সেই জন্য কি হচ্ছে না, ওই স্থানটা দখল করার জন্য বায়ু ছুটে আসছে কোথা থেকে না, ভারত থেকে ভারত মহাসাগরের দিকে বায়ু ছুটে আসতে লক্ষ্য করা যায়। কোন দিক থেকে আসছে না, এদিকটা হচ্ছে পূর্ব দিক আর এদিকটা হচ্ছে উত্তর দিক। তাহলে উত্তর পূর্ব দিক থেকে বায়ু ছুটে আসছে ভারত মহাসাগরের দিকে। কোন সময় না, শীতকালে। তাহলে শীতকালে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা বায়ু ভারত থেকে ভারত মহাসাগরের দিকে ছুটে আসে, যেটাকে বলছে যেহেতু উত্তর পূর্ব দিক থেকে আসছে এটাকে বলছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তাহলে এই বায়ু প্রবাহটাকে বলা হয়ে থাকে উত্তর পূর্ব, একে বলছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তাহলে শীতকালে আমরা দেখলাম উত্তর পূর্ব দিক থেকে বায়ু ছুটে আসছে ভারত মহাসাগরের দিকে। এটা কোথা থেকে আসছে, স্থলভাগ থেকে আসছে। তাহলে এই যে বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু যেটা শীতকালে আসছে, এর আচরণটা কিসের মতো, স্থলভাগ থেকে আসছে বলে এটা স্থলবায়ুর মতো আচরণ করছে। তাহলে আমরা দেখলাম যে মৌসুমী বায়ু সারা বছর প্রবাহিত হচ্ছে গ্রীষ্মকালে এবং শীতকালে, কিন্তু গ্রীষ্মকালে প্রবাহিত হচ্ছিল দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করছিল, আর শীতকালে দেখছে উত্তর পূর্ব দিক থেকে ভারত মহাসাগরের দিকে বেরিয়ে যাচ্ছে। মৌসুমী বায়ুর এই আসাকে বলছে মৌসুমী বায়ুর আগমন, আর ফিরে যাওয়াকে বলছে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন। তো এইভাবে এই দুটো বায়ু প্রবাহ অর্থাৎ গ্রীষ্মকালের বায়ুটা সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসছিল বলে এই আসা অর্থাৎ আগমনকারী মৌসুমী বায়ুকে আমরা কিসের সঙ্গে তুলনা করতে পারি না, সমুদ্র বায়ুর সঙ্গে। আর প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু যেহেতু ভারত থেকে ভারতীয় উপমহাদেশ থেকে সমুদ্রের দিকে বা সাগরের দিকে আসছে, স্থলভাগ থেকে আসছে বলে আমরা শীতকালীন মৌসুমী বায়ুকে তুলনা করতে পারি কার সঙ্গে না,
স্থলবায়ুর সঙ্গে। তাহলে সমুদ্রবায়ু এবং স্থলবায়ু আগের দিনের আলোচনায় আমরা দেখেছি যে এর বিস্তার কতটা, না মোটামুটি ভাবে সমুদ্র উপকূল থেকে বা উপকূল ভাগ থেকে 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত স্থলভাগ পর্যন্ত। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে মৌসুমী বায়ুর যে বিস্তার সেটা কিন্তু উপকূল ভাগ থেকে 100 বা 150 কিলোমিটার নয়, আরও অনেক দূরব্যাপী বিস্তৃত। সে কারণে মৌসুমী বায়ুকে বলা হয়ে থাকে স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ। বৃহৎ সংস্করণ কেন বললো? যেহেতু এই মৌসুমী বায়ু অনেকটা অঞ্চলব্যাপী তার প্রভাব বিস্তার করে, সমুদ্র বায়ু স্থলবায়ুর মতো উৎপত্তি লাভ করছে, সেই জন্যে একে সমুদ্র বায়ু স্থলবায়ুর সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর মতো কম অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করছে না, মৌসুমী বায়ু অনেকটা অঞ্চলব্যাপী তার প্রভাব বিস্তার করছে বলে মৌসুমী বায়ুকে বলা হয়ে থাকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ। এই বিষয়টা পরীক্ষায় প্রশ্ন আসে যে মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন? এই বৃহৎ কথাটা কেন এসছে সেটা কিন্তু খুব ভালো করে স্পেসিফিক্যালি লিখতে হবে যে স্থলবায়ু সমুদ্রবায়ু যেহেতু উপকূল ভাগ থেকে 100 থেকে 150 কিলোমিটার অঞ্চলব্যাপী প্রভাব বিস্তার করে, কিন্তু মৌসুমী বায়ু বিস্তার লাভ করে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, অনেক বেশি অঞ্চল জুড়ে। কিন্তু এই মৌসুমী বায়ুর উৎপত্তির যে প্রসেস এবং স্থলবায়ু সমুদ্রবায়ুর উৎপত্তির প্রসেসের সঙ্গে মিল রয়েছে, সেই জন্য সমুদ্রবায়ু স্থলবায়ুর সঙ্গে তুলনা করা হলেও একে বৃহৎ সংস্করণ বলা হচ্ছে তার ব্যাপ্তির জন্য। এটা ভালো করে একটু তৈরি করতে হবে। আর একে কেন সাময়িক বায়ুর সঙ্গে তুলনা করা হয়েছে তার কারণ একটা নির্দিষ্ট সময় অন্তর আমরা দেখছি কি না, গ্রীষ্মকালে প্রবাহিত হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে, শীতকালে প্রবাহিত হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে, যে কারণে একে সাময়িক বায়ু প্রবাহ বলা হয়ে থাকে। এই গেল মৌসুমী বায়ু, যেটা ভারতেও প্রভাব বিস্তার করে এবং ভারতের আশেপাশে বাংলাদেশ, পাকিস্তানের কিছু অঞ্চল, তারপরে নেপাল, ভুটানের কিছু অংশে, মায়ানমার, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলোতেও কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব আমরা লক্ষ্য করে থাকি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই সাময়িক বায়ুর মধ্যে অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু, অর্থাৎ পার্বত্য বায়ু ও উপত্যকা বায়ু, সেগুলো আমরা একটু জেনে নিই। এটা যদি কোনো আমরা উপত্যকা হিসেবে দেখি, উপত্যকা মানে কি? উপত্যকা মানে হচ্ছে দুটি পাহাড়ের মাঝের যে নিচু স্থান সেটাকে বলা হয়ে থাকে কি উপত্যকা। তো দিনের বেলা কি হয়ে থাকে? দিনের বেলা আমরা দেখি যে উপরি অংশের থেকে নিচের দিকের অংশে বায়ু, মানে এই যে ভূমির ঢাল রয়েছে সেই ঢালু অংশে, অর্থাৎ উপত্যকার যে পাহাড়ি ঢাল, সেই পাহাড়ি ঢালু অংশে আমরা দেখি যে নিচের অংশের বায়ু খুব দ্রুত গরম হয়ে যায় উপরি অংশের থেকে। যখনই নিচের অংশের বায়ু গরম হয়ে যায় তখন কি হয় না, নিচে থেকে বায়ু আস্তে আস্তে গরম হয়ে যাওয়ার ফলে বায়ু হালকা হয়ে যায়। হালকা হয়ে যাওয়ার ফলে সেই বায়ু পর্বতের ঢাল বরাবর উপরের দিকে উঠে আসে, দুদিকে পর্বতের ঢাল বরাবর উপরের দিকে উঠে আসছে। এই যে উপরের দিকে উঠে আসছে যে বায়ু, যখনই বায়ু উপরের দিকে উঠে আসছে তখনই এই স্থানটা কি হয়ে যাচ্ছে, বায়ু শূন্য হয়ে যাচ্ছে। এই উপত্যকা অঞ্চলে যখন বায়ু শূন্য হয়ে যাচ্ছে তখন সেই উপরে থাকা শীতল বায়ু কি হয় না, এই স্থানটা দখল করার জন্য নিচে চলে আসে। তাহলে দিনের বেলা আমরা লক্ষ্য করি যে উপত্যকা অঞ্চলের বায়ু বা উপত্যকা অঞ্চলের যে ঢাল, পাহাড়ি ঢাল, সেই পাহাড়ি ঢালিয়ে বায়ু খুব দ্রুত গরম হয়ে যায়। তার কারণ ঢাল বরাবর অঞ্চলে শিলার দিয়ে গঠিত, সেই শিলা উত্তপ্ত হয়ে যাচ্ছে, তার ফলে খুব সহজেই বায়ু উত্তপ্ত হয়। আর বায়ু উত্তপ্ত হওয়ার ফলে সেই বায়ু গরম হয়ে যাওয়ার ফলে হালকা হয়ে যাওয়ার পরে পর্বতের ঢাল বরাবর উপরের দিকে উঠতে থাকে। উপত্যকা অঞ্চল থেকে যেটা উপরের দিকে উঠছে যে বায়ুটা, সেটা কি বলা হয়ে থাকে কি না, উপত্যকা বায়ু। তাহলে উপত্যকা বায়ুকে বলা হয়ে থাকে আর এক কথা অ্যানাবেটিক বায়ু।
অ্যানাবেটিক বায়ু বা উপত্যকা বায়ু। যেহেতু উপত্যকা থেকে বায়ুটা উঠে আসছে গরম বায়ুটা, সেই জন্য তাকে বলছে অ্যানাবেটিক বায়ু। রাত্রেবেলা তার বিপরীত অবস্থান আমরা লক্ষ্য করি। রাত্রেবেলা আমরা দেখি যে রাত্রিবেলা কি দেখতে পাওয়া যায়? রাত্রিবেলা দেখতে পাওয়া যায় যে নিচের অংশের থেকে উপরি অংশের অর্থাৎ ঢালু অঞ্চলে বা পাহাড়ের উপরি অংশের যে শিলা সেটা খুব দ্রুত তাপ ছেড়ে দেয়, কারণ শিলা হচ্ছে তাপের কুপরিবার, খুব একটা বেশি ধরে রাখতে পারে না, দ্রুত গরম হয়ে যায় কিন্তু খুব একটা বেশি ধরে রাখতে পারে না। যার কারণে কি দেখতে পাওয়া যাচ্ছে? যার কারণে দেখা যাচ্ছে যে দিনের বেলা তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে গেছিল, ঠিক কথা। উত্তপ্ত হয়ে যাওয়ার ফলে এই ঢালু অঞ্চলে নিচের অংশের বায়ু গরম হয়ে গেছে এবং উপরের দিকে উঠে গেছিল, কিন্তু যখনই রাত্রি হচ্ছে সন্ধ্যে থেকে খুব দ্রুত কি হয়, এই ঢাল তাপ বিকিরণ করে দেয়, এই শিলাগুলো তাপ বিকিরণ করে দেয়। তাপ বিকিরণ করে দেওয়ার ফলে এই অংশের যে বায়ুগুলো রয়েছে সেই বায়ুগুলো তাড়াতাড়ি তাপ বিকিরণ করে দিয়ে ঠান্ডা হয়ে যায়। তার ফলে কি হচ্ছে না, এই ঠান্ডা বায়ু নিচের দিকে নামতে থাকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ঠান্ডা বায়ু ভারী বায়ু, ভারী বায়ু হওয়ার ফলে সেটা নিচের দিকে নামছে আর নিচের অংশের গরম বায়ুকে ঠেলে উপরের দিকে তুলে দিচ্ছে এবং নিচে ঠান্ডা বায়ু অর্থাৎ শীতল বায়ু স্থান দখল করছে আর উপরে চলে আসছে কি, উষ্ণ বায়ু। তার কারণ নিচের দিকে ঠান্ডা বায়ু এসে এই জায়গাটা জমা হয়ে গেছে, উষ্ণ বায়ুকে ঠেলে উপরের দিকে তুলে দিয়েছে। তো যেহেতু পর্বতের ঢাল দিয়ে বায়ু নেমে আসছে শীতল বায়ু, সেই জন্য একে বলছে পার্বত্য বায়ু, কারণ পর্বতের ঢাল বরাবর নেমে আসছে তাকে বলছে পার্বত্য বায়ু বা একে বলা হয়ে থাকে ক্যাটাবেটিক বায়ু। তাহলে উপত্যকা বায়ু কখন দেখতে পাওয়া যায় না, দিনের বেলা। দিনের বেলা নিচের অংশের বায়ু তাড়াতাড়ি গরম হয়ে যাওয়ার ফলে গরম বায়ু হালকা হয়ে পর্বতের ঢাল বরাবর উপরের দিকে উঠছিল, উপত্যকা থেকে উঠছিল বলে তার নাম ছিল উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু। আর রাত্রেবেলা পর্বতের ঢাল দ্রুত শীতল হয়ে যাওয়ার ফলে তার গায়ে লেগে থাকা বায়ুও ঠান্ডা হয়ে যাচ্ছে, ফলে বায়ু ভারী হয়ে যাচ্ছে এবং ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসছে। যেহেতু পর্বতের ঢাল দিয়ে নেমে আসছে সেই জন্য তাকে বলছে পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু। আর এখানে একটা সুন্দর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যে নিচে হচ্ছে শীতল, উপরে উষ্ণ বায়ু, কারণ নিচে ভারী বায়ুটা জমে গেছে আর ভারী বায়ু উপরে উষ্ণ বায়ুটাকে ঠেলে তুলে দিয়েছে। তার ফলে আমরা যত নিচ থেকে উপরের দিকে যাব তত কি দেখতে পাবো, তত দেখতে পাবো উষ্ণতা বাড়ছে। কিন্তু তোমরা বায়ুমণ্ডলে পড়বে বা বায়ুমণ্ডল যখন পড়েছো তখন পড়বে যে ট্রপোস্ফিয়ার স্তরে মানে নিচের স্তরে, সেই অংশে আমরা যত উপরের দিকে উঠি তত উষ্ণতা কি হতে থাকে না, উষ্ণতা কমবার কথা। কিন্তু এখানে কি দেখতে পাবে, এখানে তোমরা দেখতে পাবে যত উপরের দিকে উঠছে উষ্ণতা কমছে না, উষ্ণতা বাড়ছে, তার মানে বিপরীত হচ্ছে। তাহলে ট্রপোস্ফিয়ারে স্বাভাবিকভাবে হওয়ার কথা যে যত উপরের দিকে ওঠা যায় তত উষ্ণতা কমবে, কিন্তু এটা ট্রপোস্ফিয়ারে অবস্থিত হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে কি যত উপরের দিকে উঠছে তত উষ্ণতা বেড়ে যাচ্ছে। তাহলে এই জন্যে বিপরীত অবস্থার সৃষ্টি হচ্ছে বলে একে বলছে উষ্ণতার বৈপরীত্য। ক্যাটাবেটিক বায়ু প্রবাহের ফলে উষ্ণতার বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। আর একটা বিষয় দেখো, যেহেতু এই অঞ্চলে ঠান্ডা বায়ু এসে জড়ো হচ্ছে রাত্রেবেলা, তাহলে প্রচন্ড ঠান্ডা পড়বে, কিন্তু এই জায়গাগুলো ঠান্ডা বায়ু তো থাকছে না, সেই জন্যে এই জায়গাগুলো তো উষ্ণ বায়ু, তাহলে এই অঞ্চলটা কিন্তু একটু উষ্ণ হবে। সে কারণে দেখতে পাওয়া যায় যে শীতকালে এই উপত্যকা অঞ্চলের চেয়ে এই ঢালু মানে এই যে পর্বতের ঢাল, এই পর্বতের ঢাল অনেক বেশি আরামদায়ক। সে কারণে অনেক সময়তেই বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় যে যে সমস্ত মানুষেরা পর্বতের উপত্যকা অঞ্চলে বসবাস করে, শীত প্রধান অঞ্চলের মানুষ, তারা শীতকালে উপত্যকা অঞ্চলের থেকে পর্বতের ঢালে সরে যেতে থাকে বা চলে যায়, অর্থাৎ তারা রাত্রেবেলা উপরের অংশে চলে আসে এবং দিনের বেলা নিচে উপত্যকা অঞ্চলে নেমে আসে। তাদেরকে বলা হয়ে থাকে ট্রান্সহিউম্যান বলা হয়ে থাকে, অর্থাৎ তাদের বেঁচে থাকার জন্য বা যাদের গবাদি পশু যদি মারা যেতে পারে অনেক ঠান্ডার ফলে, সেই হাত থেকে বাঁচার জন্য তারা দেখতে পাওয়া যায় যে ঋতুর পরিবর্তনের সাথে সাথে তাদের যে বাসস্থান সেটারও কিন্তু পরিবর্তন হয়, স্থান পরিবর্তন হয়ে থাকে। যাই হোক, এই ব্যাপারটা সেই জন্য কুলু মানালি তোমাদের বইতেই দেখবে একটা কথা রয়েছে যে হিমাচল প্রদেশের কুলু ও কাংড়া উপত্যকার মাঝের অংশের তুলনায় পর্বতের ঢাল উঁচু ঢালে জনবসতি কিছু বেশি কেন।
কেন বেশি? কারণ যদি উপত্যকা অঞ্চলে থাকতো তাহলে তো প্রচন্ড ঠান্ডা হতো, কারণ শীতল বায়ুগুলো সব সন্ধ্যেবেলার দিকে বা রাত্রেবেলার দিকে এখানে নেমে আসছে, প্রচন্ড ঠান্ডা পড়তো। কিন্তু এই যদি ঢালে বসবাস করে তাহলে সেই প্রচন্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে। সেই কারণে দেখতে পাওয়া যায় পূর্ব এবং কাংড়া উপত্যকায় যে উপত্যকা অঞ্চলের চেয়ে পর্বতের ঢালে বসতি বেশি লক্ষণীয়। এই গেল তোমাদের যে সাময়িক বায়ুর আলোচনা, সেই আলোচনা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু কি? স্থানীয় বায়ু হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে, সব জায়গায় তো আর উষ্ণতা একই রকম থাকে না, বিভিন্ন স্থানীয় কারণে বিভিন্ন জায়গায় উষ্ণতার হেরফের লক্ষ্য করা যায়। যেমন ধরো আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কথায় আসি, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্যে আমরা দেখতে পাই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই যে মালভূমি অঞ্চল, এই অঞ্চলের উষ্ণতা গ্রীষ্মকালে একটু বেশি হয়। কিন্তু যখন আমরা তোমার এতে রয়েছে, হুগলিতে রয়েছে, হাওড়ায় রয়েছে, সেই অংশের উষ্ণতা কিন্তু অপেক্ষাকৃত কম। আবার যখন আমরা জলপাইগুড়ি, কুচবিহার এই সমস্ত জায়গায় যাচ্ছি, সেই অঞ্চলের উষ্ণতা আরেকটু কম। তাহলে এই যে উষ্ণতার হেরফের, প্রায় একই অক্ষাংশ, একই দ্রাঘিমাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও জায়গাগুলো এই যে উষ্ণতার হেরফের, সেই উষ্ণতার হেরফেরের প্রধান কারণ কি না কিছু স্থানীয় কারণ। সেই স্থানীয় কারণের পরিবর্তনের সাথে সাথে দেখা যায় স্থানীয় কারণগুলো যখনই পরিবর্তিত হচ্ছে, এই চাপে, বায়ুর চাপেরও পরিবর্তন লক্ষ্য করা যায়। আর বায়ুর চাপের পরিবর্তন হলে বায়ু প্রবাহের পার্থক্য দেখতে পাওয়া যাবে বা বিভিন্ন ধরনের বায়ু প্রবাহ হবে। কারণ আগের আলোচনাতেই তোমরা জেনেছো যে যখনই বায়ুর চাপের পার্থক্য হয় তখনই বায়ু প্রবাহ হয়। তাহলে এই যে বায়ুর চাপের পার্থক্য হচ্ছে, তার ফলে বায়ু প্রবাহ হচ্ছে, সেই বায়ু প্রবাহগুলো লক্ষ্য করা যাচ্ছে, যেটা ছোট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ স্থানীয় কারণে যখন ছোট অঞ্চলের মধ্যে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়, তখন তাকে বলা হয় স্থানীয় বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহ দুই প্রকার, একটা হচ্ছে উষ্ণ বায়ু, একটা হচ্ছে শীতল বায়ু প্রবাহ। এরকম বেশ কিছু উদাহরণ আমরা তোমাদের বইতেই রয়েছে, দেখতে পারো। সেটা হচ্ছে ভারতে এরকম দুটো উষ্ণ বায়ু প্রবাহিত হয় রাজস্থান অঞ্চলে, যার নাম হচ্ছে উষ্ণ ধূলিঝড়, যার নাম হচ্ছে আঁধি। আবার উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থানের কিছু অঞ্চল, পাঞ্জাব এবং দিল্লি, এই জায়গায় গ্রীষ্মকালে এক ধরনের প্রচণ্ড গরম বায়ু প্রবাহিত হয়, তার নাম হচ্ছে লু। এছাড়াও বলেছে ভূমধ্যসাগরের বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন ধরনের স্থানীয় বায়ু প্রবাহিত হয়। রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তার নাম হচ্ছে চিনুক। আর এই চিনুক বায়ু উষ্ণ হওয়ার ফলে রকি পার্বত্য অঞ্চল দিয়ে যখন প্রবাহিত হয়, সেই অঞ্চলে বরফকে গলিয়ে দেয়। সেই জন্য একে বলছে তুষার ভক্ষক বা স্নো ইটার, কারণ একে বরফ গলিয়ে দিচ্ছে, সেই জন্য একে তুষার ভক্ষক বলা হয় তাকে চিনুককে। এছাড়াও আড্রিয়াটিক উপসাগরের উপকূলবর্তী অঞ্চলে শীতল বায়ু প্রবাহিত হয়, তার নাম হচ্ছে বোরা। এছাড়া লিবিয়া মরুভূমির উষ্ণ ধূলিপূর্ণ বায়ু প্রবাহিত হয়, তার নাম হচ্ছে শিরক্ষ। তো এই নামগুলো একটু মনে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই আলোচনা হলো। এখানে আমরা মৌসুমী বায়ু কিভাবে উৎপত্তি লাভ করছে, কেন একে সাময়িক বায়ু বলছে, অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ু সম্বন্ধে জানলাম। অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্যটা একটু করে রাখতে হবে ভালো করে। আর হচ্ছে স্থানীয় বায়ু কাকে বলে 2 নম্বরের টিকা হিসেবে আসতে পারে, এবং 1 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে যে আড্রিয়াটিক উপকূল দিয়ে কি বায়ু প্রবাহিত হয়, কি স্থানীয় বায়ু, রকি পার্বত্য অঞ্চল দিয়ে কি স্থানীয় বায়ু প্রবাহিত হয়, বা ভারতের 2টি স্থানীয় বায়ুর নাম লেখো, সেই জন্য সেটা একটু পড়তে হবে। তো এই পর্যায়ে আমরা এটা আলোচনা করলাম। এর পরবর্তী পর্যায়ে আমরা আকস্মিক বায়ু এবং তারপরে পরের যে চ্যাপ্টার রয়েছে মেঘ ও বৃষ্টি, সেই সম্বন্ধে আলোচনা করব।